ইয়েস, বয়স শুরু এখানেই, কাছে দূরে যে যেখানে থেকে শুনছেন এই মুহূর্তে গাইবান্ধার কমিউনিটি রেডিও সারবেলা ৯৮.৮ FM। আমি রাতুল আছি আপনাদের সাথে, আর শুরু হয়ে গেল ভৌতিক ঘটনা অবলম্বনে অনুষ্ঠান ভূতবেলা। তো এই মুহূর্তে আমার সাথে আছে শাহাদুল এবং আজকের অতিথিরা, এবং অনুষ্ঠানটির প্রযোজনে আছেন আমাদের সাথে রেজন সাগর ভাই। তো এই মুহূর্তে আমি আসলে খুব বেশি কথা বাড়তে চাই না, কারণ অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমার কাছে ভয়ঙ্কর একটি মেইল রয়েছে। যদিও মেইলটি খুব ছোট, এবং তারপরও আমার কাছে মনে হচ্ছে আজকের আয়োজনটি বিশেষভাবে জমে উঠবে। এবং আমাদের স্টুডিওতে একজন অতিথি আছেন, তার কাছেও কিছু রোমহর্ষক ভৌতিক অভিজ্ঞতার কথা শুনবো আমরা। এছাড়া যারা আমাদের স্টুডিওতে আসতে পারবেন না, কিন্তু আপনি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আপনি চাইলে মেইল করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabela@gmail.com। এগুলো ছিল নিয়ম, কারণ আমি আসলে সরাসরি এবার চলে যেতে চাই অনুষ্ঠানের মূল আয়োজনে। আমার হাতে যে ছোট্ট মেইলটি রয়েছে, সেই মেইলটিতেই চলে যাব। তো যারা যারা আমাদেরকে দেখছিলেন এবং শুনছিলেন, আপনারা সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রাতুল ভাই, আমি নাহিদ। আশা করি ভালো আছেন। আমি এই সপ্তাহে আমার নানু বাসা বগুড়ায় বেড়াতে গিয়েছিলাম। ওখানে গিয়েই এক নানা আমাকে এই ঘটনাটি শেয়ার করেন। তো আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ঘটনায়। ঘটনাটি আমার ওই নানা আমাকে যেভাবে বলেছেন, আমি ঠিক সেভাবেই লিখছি। 10 থেকে 12 বছর আগের কথা। আমাদের গ্রামে তখন খুব একটা শহরের ছোঁয়া ছিল না, বেশ নিরিবিলি। শহরের কোলাহল থেকে অনেক দূরে সবুজে ঘেরা একটি জায়গা। আমাদের বাড়ির বিপরীতে একটি বড় পুকুর ছিল। পুকুরটি এলাকার মানুষের কাছ থেকে একটি আকর্ষণীয় জায়গা ছিল। এটি শুধু গোসল করার জন্য নয়, মৎস্য চাষ এবং স্থানীয় ছোটখাটো উৎসবের জন্য ব্যবহার করা হতো। সেদিন ছিল এক শুক্রবার। শুক্রবার এলেই আশেপাশের মানুষজন, দূরবর্তী এলাকার লোকেরা দল বেঁধে পুকুরে আসতো গোসল করতে। শুক্রবার থেকে বিকেল পর্যন্ত পুকুরের আশেপাশে যেন একটি মেলা বসত। ঠিক সেদিনও তেমনি। স্বাভাবিকভাবে একদল ছেলে এসেছিল পুকুরে গোসল করতে। তারা এসেছিল প্রায় 4-5 কিলোমিটার দূরের একটি এলাকা থেকে। তাদের মধ্যে একটি ছেলে ছিল যার নামটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, কিন্তু তার একটি বিশেষ গুণ হচ্ছে সে অনেক ভালো সাঁতার কাটত। কিন্তু তার সেদিনের ঘটনায় সবাইকে স্তব্ধ করে দিয়েছিল। সে ছিল একজন দক্ষ সাঁতারু, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সাঁতার কাটার সময় সে হঠাৎ করে পানির নিচে তলিয়ে যায়। তখন আশেপাশের মানুষ অবাক হয়ে গিয়েছিল। প্রচুর মানুষ ছিল তখন, সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, কিন্তু ততক্ষণে সব শেষ। অনেকেই ছুটে আসে তাকে বাঁচানোর জন্য, কিন্তু কিছু করা সম্ভব হয়নি। ছেলেটির সঙ্গে যে ছেলেরা এসেছিল তারা প্রত্যেকেই বলে যে সে ডুবে যায় হঠাৎ করে, কিন্তু মানুষ বলছিল এটা কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত কিছু। কেউ কেউ আবার বলছিল ছেলেটির বন্ধুরা হয়তো বা দুষ্টুমি করতে গিয়ে তাকে পানিতে চেপে ধরেছিল, যার কারণে তার মৃত্যু হয়েছিল। তবে আরো ভয়ঙ্কর একটি গুজব ছড়িয়ে পড়ে সেদিন। এলাকার প্রবীণরা বলতেন পুকুরের গভীরে অদ্ভুত কিছু জিনিস ছিল, যা সে লোকটিকে গভীরে টেনে নিয়ে যেত। কেউ কেউ বলতো এটি বুড়িগঙ্গা নদীর কোনো এক রহস্যময় স্রোতের অংশ, যা পুকুরটির গভীরের সঙ্গে যুক্ত। আবার অনেকে বলতো পুকুরটির মাঝে একটি বিশেষ গভীর পয়েন্ট ছিল, যা মৃত্যু ফাঁদে পরিণত হয়েছিল। ছেলেটি ছিল তার মায়ের একমাত্র সন্তান। তার বাবা মারা গিয়েছিল অনেক আগেই। তার মা ছেলেটিকে নিয়েই বেঁচেছিল। সেদিন যখন তার মা পুকুর পাড়ে ছুটে এলো, তখন তার কান্না সবার হৃদয় বিদীর্ণ করে দিয়েছিল। সেই হাহাকারের শব্দ যেন পুরো গ্রামে ছড়িয়ে পড়েছিল। আশেপাশের 4-5টি এলাকা থেকেও মানুষজন ছুটে এসেছিল তাকে দেখতে। পুকুরটি নিয়ে আরও নানা কথা শোনা যেত। একসময় এটি ছিল একটি চাষের জমি, যা পরে খনন করে পুকুরে পরিণত করা হয়েছিল। স্থানীয় মানুষজন বলতো পুকুরটির তলায় কোনো প্রাকৃতিক গভীরতা বা স্রোতের মতো কিছু ছিল, যা অদ্ভুতভাবে লোকজনকে গভীরে টেনে নিত। সেই ঘটনার পরে পুকুরটি নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ আর সাহস করে সেখানে গোসল বা সাঁতার কাটতে যেত না। এর কয়েক বছর পর পুকুরটিতে মাটি দিয়ে ভরাট করে ফেলা হয়।
তবে সেই শুক্রবারের ঘটনাটি আজও মনে আছে এলাকাবাসীর, যেন এক দুঃখের স্মৃতি হয়ে আজও বিরাজ করছে সবার মাঝে। তো রাতুল ভাই, এই ছিল ঘটনা। এটি একটি সত্য ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা চাইছি। আমার কাছে আরও ঘটনা রয়েছে, সময় হলে অবশ্যই কোনো একদিন রেডিও সারাবেলায় গিয়ে শেয়ার করব। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি বিদায় নিচ্ছি, নাহিদ ইসলাম। শুরু এখানে। ইয়েস, ভয়ের শুরু এখানেই। আমরা উপভোগ করলাম বেশ চমৎকার একটি ঘটনা। ঘটনাটি খুব ছোট্ট হলেও অদ্ভুত রকমের একটা অমীমাংসিত প্রশ্ন রেখে যায়। যারা যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন এবং তারা জানাতে পারেন আমাদেরকে যে সেই পুকুরটিতে আসলে কী ছিল এবং সে কেন নিখোঁজ হয়েছিল, এবং আপনাদের আশেপাশে এমন কোনো ঘটনা ঘটেছিল কিনা। পুকুর কেন্দ্রিক বা নদী কেন্দ্রিক অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ স্বাভাবিকভাবেই পুকুরে অথবা নদীতে গোসলে যায় এবং সেখান থেকে বেশ কিছুদিন উধাও হয়ে যায় বা তাকে খুঁজে পাওয়া যায় না। এমন ঘটনা যদি আপনার কাছে থেকে থাকে, অবশ্যই আপনারা চাইলে আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন। আমাদের মেল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabela@gmail.com। এছাড়া আপনি যদি চান আপনার ঘটনাটি আমাদের স্টুডিওতে এসে আপনি সরাসরি নিজে শেয়ার করবেন, সেক্ষেত্রে আপনি আমাদের এখানে আসতে পারেন। আপনি চাইলে আমাদেরকে ফোন করতে পারেন যারা স্টুডিওতে আসতে চান। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব আজকের অনুষ্ঠানের প্রথম অতিথি যিনি। উনি এর আগেও সারাবেলায় একবার এসেছিলেন, ভূতবেলায় এসেছিলেন। তার কাছে তার নাম ঠিকানা শুনবো এবং আবারও আমরা তার ঘটনায় চলে যাব। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এর আগেও সারাবেলা এসেছিলেন এবং সেবার আমরা বেশ ভালো ফিডব্যাক পেয়েছিলাম। আপনার ঘটনাগুলো প্রত্যেকেই পছন্দ করেছিলেন। তো আজকে আমরা কি ধরনের ঘটনা শুনতে যাচ্ছি আপনার থেকে? আজকে একটা মাছ মারার ঘটনা আর কি। আচ্ছা আচ্ছা, শুরুতে মাছ ধরার একটা ঘটনা, মাছ ধরার একটা ঘটনা বলবো আর কি। ওকে, তো শুনবো। আমার এলাকায় এক বিল, নদীর পাশে একটা বিল ছিল, বিশাল বড় বিল। আচ্ছা, গভীরতা, অনেক পানি। ওই বিলে মাছ হয়, মানুষ ধরে। আচ্ছা, তো ওই পলয় নিয়ে আর কি মাছ ধরার একটা প্রচলন আছে। জি, পলাই এবং চাবি, পলাইয়ের মতোই ওই চারটা খুঁটির দিয়ে একটা জাল বেঁধে পলাই বলে, ওটা চাবি বলে। ওকে। তো এই চাবি নিয়ে আমার এক নানা সম্পর্ক। তো নানা সবাই বিকালবেলায় গল্প করছে যে বিলে তো মাছ অনেকে ধরছে, মারছে, তো আমরা যাব চাবি নিয়ে, পলাই নিয়ে। এভাবে আর কি গল্প হলো। জি, এখন যাবে আর কি রাত্রে, মনে করেন যে সেই আজানের সময় আর কি যাবে। তো রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমাইছে। ওকে, ঘুমানোর কিছুক্ষণ পরে আর কি ওই গ্রামের আর এক লোক ডাকছে যে ভাই উঠেন উঠেন, সকাল তো হয়ে গেল। জি, তো ওইখানে তো মাছ ধরতে যাওয়া লাগবে, সবাই চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা তো পিছিয়ে পড়ে গেলাম। হ্যাঁ, তো এই শুনিয়া উঠছে। ওকে, উঠিয়া কাপড় চোপড় নিছে, চাবি নিছে, পলাই নিছে। আচ্ছা, নিয়ে বাড়িছে। বাড়িয়ে দেখে যে হ্যাঁ লোকজন তো চলেই গেল, মানে আগে আগে যাচ্ছে। এরা দুজনও আগা পিছায় হাঁটছে। তো যে ডাকছে যে লোক, সেই লোক কিন্তু আগে আগে যাচ্ছে। জি, আর আমার নানা একটু পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। ওকে। তো চেষ্টা করছি যে আমি একশো ধরবো, সাথে সাথে যাব, কিন্তু না, ওই কিন্তু আগে যাচ্ছে। অথচ উনি আপনাকে ডেকেছেন মাছ ধরার জন্য। জি জি। এখন সাথ ধরার জন্য চেষ্টা করি, কিন্তু না, এই যাইতে যাইতে চলে যাচ্ছি। কিন্তু ওই
অনেক লোকজন বিলের মধ্যে মাছ ধরা শুরু করে দিয়েছে অলরেডি। জি। এখন এই অলরেডি শুরু হয়ে গেছে। তো আমার ওই নানাও আর কি যা নামছে মিলে, তো নামছে, তো সবাই বড় বড় মাছ মনে হচ্ছে ধরছে আর ওই বান্ধা রাখছে। আচ্ছা। তো এই আমার নানার আশেপাশে কিন্তু লোকজন আছে, কিন্তু দূরে দূরেই চেষ্টা করছে যে ওদের পাশে যাব, কিন্তু ওরা দূরেই থাকে। হ্যাঁ। এই অবস্থায় পলাই চাবি চাপে, কিন্তু মাছ মনে হচ্ছে যে পড়ছে, আর সামনে বড় বড় মাছ লাফাচ্ছে, সামনে বড় বড় মাছ মনে হচ্ছে যে এইভাবে বাড়ি মারছে। পলাই চাপে কিন্তু মাছ নাই। ওকে। এই করতে করতে বাস বেশি পানির দিকে মাছগুলা এগিয়ে যাচ্ছে, বেশি পানির দিকে মাছগুলো এগিয়ে যাচ্ছে। তা আমার নানাও মনে করেন যে বেশি পানির দিকে ওই মাছের সাথে সাথে মনে করছে এইবার হয়তো পড়েনি, এবার হয়তো মাছ আমার জি, পলার মতো মাছ ধরা পড়বে। হ্যাঁ, জি। এইভাবে আর কি আগেতেই আছে। তো পানি প্রায় এক বুক পানিতেই চলে গেছে পলাই নিয়ে। তো একটা মাছ, বিশাল বড় মাছ, কিন্তু পলার মধ্যে আটকে গেছে। তো আটকেছে, সেই মাছ এখন ধরছে দেখে বিশাল বড় মাছ। কিরে, এত বড় মাছ পলার মধ্যে পড়ছে, তাহলে তো আমার তো কাম হয়ে গেছে। এই বাস মাছটা কিন্তু ধরছে, জি। মাছটা ধরিয়া কিন্তু মাছ বাঁধার জন্য কিন্তু একটা এরকম বড় সুই আর এই সুতা নিয়ে গেছে, দড়ি। আচ্ছা। এখন এই অবস্থায় মাছটা ধরে মাছের কল্লার ভিতর দিয়ে সুইটা ঢুকায় দিছে। আচ্ছা আচ্ছা। ঢুকায় দেওয়ার সাথে সাথেই কিন্তু মাছ বলছে যে আমার চোখ ফুড়ে গেল। চোখ ফুড়ে যাওয়ার সাথে সাথেই বিলের মধ্যে যত লোকজন মাছ ধরা ছিল একদম চুপচাপ, নাই, জি, একদম চুপ। ওর হাত থেকে মাছটা এক ঝলকে মানে চটকে চলে গেল। আচ্ছা আচ্ছা। এখন এই লোক তো চিন্তা করছে কি রে, এত বড় মাছ, মাছে বলছে আমার চোখ ফুড়ে গেল। হ্যাঁ, এইটা কেমন কথা? মাছটা থেকে একটা আওয়াজ এলো, মাছ থেকে একটা আওয়াজ এলো, জি জি, আমার চোখ ফুড়ে গেল। এই কথা বলার সাথে সাথেই বিলের যত মানুষ ছিল আর কি মাছ ধরা, জি, সব চুপচাপ মানে হারিয়েই গেল। এখন আমার এই নানা চিন্তা ভাবনা পড়ে গেল, কি রে, মাছ ধরলাম আমি, আর এতগুলা লোকজন, আর এই মাছও হারিয়ে গেল, লোকজনও হারিয়ে গেল, এটি কি করলাম আমি, এটি কি হলো? এই তো আশ্চর্য ঘটনা। আমি তো অনেক পানির মধ্যে চলে এসেছি, আর মাছ তো আমার আগের দিকে চলে যাচ্ছে। আমি তো মাছ ধরতে গেলে তো আমার সমস্যা হয়ে যাবে। তো চিন্তা করলো যে না, এটা তো মাছ না, মাছ হলে তো এই শব্দ আসতো না, জি, মাছে তো কথা বলতো না, তাহলে তো এটা মাছ না। এই কিন্তু পিছের দিকে ঘুরছে, ঘুরিয়া দেখে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, ডান পাশে কেউ নাই, বাম পাশে কেউ নাই। এই অবস্থায় পিছনে ঘুরে উপরে আসলো, উপরে আসা উনি কিন্তু ভয় করছে, ভালোই ভয় করছে। ওকে। আমি এতদিন ধরে মাছ ধরি, মাছ মারি, কিন্তু এরকম ঘটনা তো কোনো ঘটেনি। তাহলে তো আমি মাছ ধরতে আসছি, এটা তো রাত মনে হয় অনেক বেশি। জি। উনি প্রায় 1-2 ঘন্টার মতো এইরকম অবস্থায় এই পানির মধ্যে থাকে, আর পরও জি, মানে বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরে যেয়ে বাড়িতে ডাকলো, যে বাড়ির লোকজন উঠলো, উঠা বলছে যে তুমি কোথায় গেছিলা? বলছে আমি তো, আমাকে ডাকলো আমার অমুক ভাই, তো আমি তো ডাকা শুনে আমি মাছ ধরতে গেলাম। তো মাছ ধরতে যে আমার অবস্থা একটু ভালো না, তো আমাকে তোমরা একটু আমাকে দাও, ভালো জায়গায় শোয়ার জায়গা করে দাও, আমার শরীর ক্লান্ত মনে হচ্ছে, একটু আমাকে তেল পানি মাখাও। আচ্ছা। আর কি বাসায় নিয়ে যা ওই লোক তেল পানি মাখায় দিয়া ঘুমাইলো। ঘুমাইয়া অনেক রাত ঘুমানোর পরে মনে করেন যে অনেক
কিছুক্ষণ পরে আর কি সে ফজর আজান দিল, সকাল হলো। আচ্ছা। এই হলো ঘটনা হুম হুম। আর কি। এইভাবে আর কি এটা জি, এই ছিল ঘটনা। এই ছিল ঘটনা। সো অনেক চমৎকার ছিল ঘটনাটি। আমরা আবারও আপনার কাছে ফিরব। সো সে পর্যন্ত আমি আসলে বন্ধুদের কাছে জানতে চাই, যারা যে সকল শ্রোতা বন্ধু আমাদের সাথে যুক্ত আছেন, এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো, এবং এই বিষয়ে কিছু একটা অদ্ভুত একটা প্রশ্ন আসে এখানে, যে যখন সেই মাছটিকে ধরা হলো এবং ধরার পর সুই দিয়ে বা এবং রশি দিয়ে গাঁথার জন্য যখন চেষ্টা করা হলো মাছটিকে, আচ্ছা আমি আরেকবার একটু আমাদের আজকের প্রথম অতিথির কাছে আসতে চাই। আচ্ছা, যখন সেই মাছটিকে ধরতে যাওয়া হয়েছিল, মানে মাছ রাখার জন্য কোনো থলে বা কোনো ব্যাগ নিয়ে যাওয়া হয়নি? না, মাছটা তো বড় মাছ, মাছটা ধরিয়া তো মানে বাঁধবে। জি জি, বিশাল বড় মাছ, আকারে বড়। জি, তো মাছটাকে মনে করছে আমি সুই দিয়ে আগে গাল ফাটা আটকাবো, তারপরে মানে মাছটাকে হেফাজত করবো। জি জি, কিন্তু আসলেই তো বড় মাছ হিসাবে তো থলিত থর মতো মাছ না, ওটা বিশাল বড় মাছ, বিশাল বড় মাছ, বিশাল বড় মাছ। কিন্তু আসলে তো মাছটাকে মানে যখন সুই দিয়ে আর কি মানে বাঁধতে গেছে, তখন মাছের শব্দ আসছে মাছ থেকে, যে আমার চোখ ফুটে গেল। জি, আচ্ছা আচ্ছা, ওকে, বুঝতে পেরেছি। তো এইরকম একটা বিষয় যে যখন সেই মাছটিকে ফুটো করে রাখার চেষ্টা করা হচ্ছিল, মানে মেরে ফেলার একটা চেষ্টা করা হয়েছিল, যে মাছটা বড় মাছ লাফ দিয়ে চলে যেতে পারে, এমন একটা ভাবনা থেকে উনি যখন সেই মাছটিকে আঘাত করেন এবং সঙ্গে সঙ্গে সেই মাছটি থেকে একটা আওয়াজ আসে। তো এরকম একটি ঘটনা যদি আপনি একা কখনো কোথাও মানে কোনো কাজ করতে যান, যেখানে কোনো আপনি ব্যতীত কোনো মানুষ নেই, এবং এমন একটি কাজ, ধরুন আপনি বড়শি দিয়ে আপনার বাসার উঠোনে অথবা বাসার পেছনে যে পুকুর রয়েছে সেখানে আপনি মাছ ধরছেন, তো এমন একটা সময় সেই বড়শিতে গাঁথা মাছটি যদি আপনাকে বলে ওঠে, আমাকে কেন বড়শিতে গাঁথলে, তো ঠিক এইরকম জায়গা থাকলে আপনি কি করতেন এবং আপনার কি মনে হতো, সেই মন্তব্যটি আমি জানতে চাই। তো দেখতে চাই কে কে আছেন আমাদের সাথে। আসলে অনেক মানুষ যুক্ত হয়েছেন আজকে, আপনাদের সকলকে পেয়ে অনেক ভালো লাগছে। আমি এখন চলে যেতে চাই আমাদের অতিথির কাছে আরও একবার, এবং তারপর আমার কাছে ছোট্ট একটি ঘটনা রয়েছে, আরও একজন শ্রোতা আমাদেরকে পাঠিয়েছেন, সেটি ময়মনসিংহের একটি ঘটনা। আমরা সেই ঘটনাটিতে চলে যাব। তো এই মুহূর্তে আমি চলে যেতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের যে প্রথম অতিথি ছিলেন তার কাছে চলে যাব। জি, আমরা এবারে কোন ঘটনাটি শুনবো? আপনি যে পূর্বের ঘটনাটি শেয়ার করেছেন সেই ঘটনাটি সকলে অনেক পছন্দ করেছেন, তো আমরা এবার আর কোন ভয়ানক ঘটনাটি শুনব? জি, এবার ঘটনা একটা আছে। এই যে আমাদের এলাকায় তো বাঙ্গির আবাদ হয়, যে বাঙ্গির আবাদ হয়, এটা বহুত পুরাতন ঘটনা। হ্যাঁ, বাঙ্গি কি তো মানুষে চুরি করে তুলে তুলে খায়, তো এইগুলো হচ্ছে আর কি মানুষের তো অভ্যাস ভালো না, মানুষের ভালো মানুষ দেখতে পারে না। তো এই বাঙ্গি জমিতে আর কি পাহারা দেওয়ার জন্য একটা কুঁড়ে ঘর বানাইছে। তো এই কুঁড়ে ঘরে এই থাকে, দিনের বেলায় থাকে, তাকে দিনের বেলায় মানুষ কুঁড়ে ঘর দেখে বাঙ্গির ভুঁইয়ের দিকে আর কি যায় না। জি, এখন ওই রাতের বেলা বাড়ি চলে আসছে সন্ধ্যাবেলায়, আচ্ছা রাতের বেলায় ওই এলাকার চ্যাংড়া পাংড়া বাঙ্গি তুলে আর কি খায় নিছে। সকালে যায় দেখে যে তো জমি ঘুরে ঘুরে দেখে এখানে বাঙ্গি নাই, ওখানে বাঙ্গি নাই, বাঙ্গিগুলা তো রাত্রেই তুলে খেয়া ফেলাইছে। এখন কি করা যায়, দিনের বেলায় পাহারা দিয়ে তো কাজ হচ্ছে না, তো রাতের বেলায় পাহারা দেওয়া লাগবে। এখন রাতের বেলায় আর কি থাকার জন্য প্রস্তুতি নিচ্ছে, রাতের বেলায় পাহারাটা দেই। এখন একজন আছে একটু বড় 18-20 বছরের এক ছেলে, আর তার সাথে একটা ছোট আছে 8-9 বছরের, মানে একজন থাকতে সমস্যা, তো একটা বাচ্চা সাথে নিয়ে গেছে। এখন পাশে কিন্তু একটা গোরস্থান আছে। জি,
গোরস্থানের দিকে রাতের ভয় করে যে কি হয় না হয়, এখানে বাঙ্গির ভুয়ে শুয়ে থাকি, কী বা হয়। এখন এই রাতের বেলায় দেখে যে শুয়ে ঘুমাইছে, ঘুমান্ত অবস্থায় দেখে যে একটা কুঁড়ে ঘর, তো ছোট কুঁড়ে ঘর, এপার থেকে ওপার দেখা যায় আর কি, এদিক থেকে ওদিক ফাঁকা, এদিকে ফাঁকা ওদিকে ফাঁকা, খালি উপরটা ঢাকা, মানে শীত ঢাকার মতো। তো দেখা যায় যে গোরস্থান থেকে সাদা কাপড় পরে এক মানুষ, মনে হচ্ছে যে আমার দিকে আসছে। এই ভয়েতে মানে চোখ মেজে নিছে, এটা কি দেখলাম, সাদা কাপড় পরা, মনে হচ্ছে আমার দিকে আসছে। তো খুব অবস্থা ভালো না, কি করি, এই চোখ মুখ বুঝে আর কি পড়ে রয়েছে। তো ওই আয়সা কিন্তু ওই কুড়ে ঘরের উপরে থাবা মারছে, আর পায়ের সামনে এসে দাঁড়িয়ে আছে। তো এমন ভয় করছে, ভয়ে তো আর কাম সারা, হ্যাঁ, আর চোখ খুলে না। আচ্ছা আচ্ছা, চোখ খুলে না, কিন্তু মনে মনে দেখছে যে এই আমার পায়ের সামনে দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরে। একবার চোখ খুলে দেখে দাঁড়িয়ে আছে, একবার দেখে নাচছে, একবার দেখে ডান্স করছে। এই তো মানে দেখে কঠিন অবস্থা, জি, ভয়ে আর জান শেষ। আচ্ছা, হুঁশ জ্ঞান নাই আর কি। এখন রাত যে কোন পাকে গেছে, আচ্ছা, সকাল হয়েছে, যে ছোট বাচ্চাটা কিন্তু ডাকে, আচ্ছা, ভাইয়া উঠো, ভাইয়া উঠো, কিন্তু ওই অজ্ঞান হয়ে পড়ে আছে, মনে হচ্ছে হুঁশ জ্ঞান নাই। ভাইয়া ভাইয়া করতে করতে এই যখন উঠে নাই, এই কিন্তু উঠে সকালবেলা বাড়ি এসছে। বাড়ি এসে বলছে যে, ওর আব্বাকে বলছে, মাকে বলছে যে ভাইয়া তো উঠে না, ভাইয়া তো মনে হচ্ছে কেমন হয়ে গেছে, রাত্রে কিসের শব্দ শুনছিলাম, শুনিয়া ভাই কিন্তু ঘুম ভাঙে না। জি, তো কি হয়েছে তোর ভাইয়ার রে? বাড়ির লোকজন সব জি, জমি গেল, যা দেখছে যে অবস্থা খারাপ, এই তো মানে ঘুমিয়ে আছে, অজ্ঞান হয়ে আছে। এখন ওকে ডাইকা তোলা হলো, ডাইকা উঠলো, উঠার পর বলছে কি হয়েছে তোর? জি, তো উঠে মানে চোখ খুলে না, এত ভয় করছে, চোখ খুলে না, চোখ খুলছে, এই এটা কি, এই নাচছে বেটা, সামনে দিকে সামনে দিকে নাচছে, কি এটা? আসলে সত্যি একটা ঘটনা ঘটে গেল, হয়ে গেল, আর কি বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে নিয়ে এসে বাড়ি এসে এরকম ভয় করে, ভয় করে থাকে, ভয় থাকে, তখন আবার ভয় করে, ওই করতে করতে ডাক্তার হলো, তাই করা বলছে আসলে ভয় করছে, বলছে যে ভয় করছে, তাতে চোখছে তো অন্যরকম জিনিস, এটা দেখে তো ভয় করারই স্বাভাবিক, ভয় হওয়ার জিনিস, এটা তো সারানো কঠিন আছে, যাই হোক সারাতে হবে। চেষ্টা করলো, চেষ্টা করে দেখে যে সারলো, সারার পরে দুদিন পরে আবার ভয় করে, দুদিন পরে আবার ভয় করে, এভাবে রাত্রিবেলা শুয়ে শুয়ে প্রচন্ড কিন্তু ওঠে, আমি কি দেখছি, কি দেখলাম, এই করে দেখতে পারে, এই করতে করতে স্পেস কিছুদিন এভাবে ভয় করে। আচ্ছা, কিন্তু কবিরাজ কিন্তু ধরতে পারে না যে আসল ঘটনাটা কি। জিজ্ঞাসা করা হলো যে
এরকম আসছে এই অবস্থা আর কি। আমার সামনে সাদা কাপড় পরে আয়সা আমাকে এভাবে আমার পুরো ঘরের উপরে খাবার দিয়ে ওই নাচা শুরু করছে। তখন আমি ভয় খেয়ে গেছিলাম। তারপর কি দেখছো, আর কথা বলতে পারে না, এইভাবে আর কি। এই লোক বেশ কিছুদিন খুব কষ্ট পেল। কষ্ট পাওয়ার পরে তো আর কি কবিরাজ দেখে শুনিয়া সে আর কি সুস্থ হয়েছিল আর কি। সুস্থ হয়েছিল। এই ছিল ঘটনা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছিলেন এবং শুনছিলেন, আমরা শুনলাম আরও একটি চমৎকার ঘটনা। এই ঘটনাটি যারা আমাদেরকে এতক্ষণ দেখছিলেন এবং শুনছিলেন, আপনারা জানাতে পারেন এই ঘটনাটি আপনার কাছে কেমন লেগেছে এবং এই ধরনের ঘটনা আপনার কাছে আরও আছে কিনা। তো এই মুহূর্তে আমি আসলে আর কথা বাড়াবো না, সরাসরি আপনাদের মন্তব্যগুলোতে চলে যাব। যেহেতু আমাদের অনুষ্ঠানের সময়টা এখন কেন জানি মনে হয় খুব কম, কারণ যেদিন আসলে ঘটনা বেশি থাকে বা কিছু ভালো ঘটনা আসে, কিছু ভালো মানুষ আছে যারা ঘটনা খুব ভালো উপস্থাপন করতে পারেন, সেদিন করে আমার কাছে মনে হয় যে সময়গুলো খুব দ্রুত চলে যায়। যেমন 1 ঘন্টা অলমোস্ট শেষ, তো আর 1টা ঘন্টা আছে। তো আমরা আসলে আমার কাছে মনে হচ্ছে সময়টা খুব দ্রুত চলে যাচ্ছে। তো এরকম একটা জায়গা থেকে আমি আসলে এই জন্য সময় খুব একটা নষ্ট করতে চাই না। এই জন্য আমি আসলে চাই যে খুব দ্রুত আপনাদের কথাবার্তাগুলো পড়ে ফেলে আবারও যেন ঘটনায় ফিরতে পারি। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি যারা যারা ছিলেন আমাদের সাথে তারা লিখছিলেন আপনাদের মন্তব্যগুলো। তো এই মুহূর্তে আমি আসলে আর কথা বাড়াতে চাই না। আমার হাতে থাকা যে দ্বিতীয় মেইলটি রয়েছে সেই মেইলটিতে আমি চলে যাব। ভয়ের শুরু এখানে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি খন্দকার মেহেদী হাসান মানু। আমার বাসা গাইবান্ধায়, তবে চাকরি সূত্রে এখন আমি রাজারবাগ পুলিশ লাইনে আছি। এখানে আসার পর আমার এক স্থানীয় ভাইয়ের সঙ্গে কথা হয় এবং ওনার থেকেই শোনা এই ঘটনাটি। উনি আমাকে যেভাবে বলেছেন এবং যা যা বলেছেন আমি ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। আমি তখন নতুন চাকরি পেয়ে পুরান ঢাকায় বাসা নিয়েছি। আমার বউ থাকে ময়মনসিংহ। যেদিন আমি বাসায় উঠব, রাস্তায় এক বয়স্ক ভদ্রলোক আমার হাত ধরে বললেন, এই বাসায় উঠছেন? আমি বললাম, জি। ভদ্রলোক আমাকে ফিস করে বললেন, সাবধানে থাকবেন, আপনি কিন্তু একা না। জিনিসপত্র গোছাতে গোছাতে সেদিন রাত হয়ে গেল। তাই সেদিনের মতো গেটে তালা দিয়ে আমি খাওয়া দাওয়া করার জন্য একটু নিচে গেলাম। মনে হলো আমার বউকে একটা ফোন দেই, নিশ্চয়ই সে চিন্তা করছে। কিন্তু পকেটে হাত দিয়ে আমার ফোনটা পেলাম না। কিন্তু আশ্চর্য, যতদূর আমার মনে পড়ে আমি ফোনটা আমার সঙ্গে করে নিয়েই বের হয়েছিলাম। কিন্তু কোথায় গেল ফোনটা? আশেপাশে কোথাও ফোনটা পেলাম না। তাই বাধ্য হয়ে হোটেলের ফোন থেকে আমার নম্বরে ফোন করলাম। 2টা রিং বাজতেই ওপাশ থেকে একটা নারী কণ্ঠ ভেসে এলো, ইউ আর নট অ্যালোন। তারপর লাইনটা কেটে গেল। কয়েকবার চেষ্টা করে আর কানেক্ট করতে পারলাম না। আমি এবার বুঝতে পারলাম হয়তো আমার ফোনটা খোয়া গেছে, অর্থাৎ হারিয়ে গেছে। মন খারাপ করে বাড়িতে ফিরলাম। বউকে যে জানাবো ঠিকঠাক পৌঁছেছি তাও হলো না, নিশ্চয়ই খুব দুশ্চিন্তা করবে। ভাবতে ভাবতেই ঘরে ঢুকেই চমকে গেলাম, টেবিলের ওপরে আমার ফোনটা পড়ে আছে। ভয়ে ভয়ে রান্নাঘর, টয়লেট, বারান্দা, স্টোর আর শেষ পর্যন্ত বিছানার নিচেও খুঁজে ফেললাম, কিন্তু কোথাও কেউ নেই। কিন্তু কেউ যে ছিল টের পেলাম তখন, যখন আমি মশারির ভেতর ঢুকে লাইট বন্ধ করে বিছানায় মাথাটা রাখলাম। ঠিক সে সময় মনে হলো কে যেন ঘরের ভিতর হাঁটছে। ওর নিঃশ্বাসের শব্দ, এমনকি গলার খাকিটাও শুনতে পেলাম। সাহস করে রুমের লাইটটা জ্বালাতে পারছিলাম না। মনে হচ্ছিল কাউকে আমি দেখে ফেলবো, কিন্তু কেউ একজন
যখন মশারি তুলে ভিতরে ঢোকার চেষ্টা করতে লাগলো তখন আর লাইট না জ্বালিয়ে পারলাম না, কিন্তু কোথাও কেউ নেই। সাথে সাথে বউকে ফোন দিয়ে ঘুম ভাঙালাম আর সকালে চলে আসতে বললাম। ভয়ে ভয়ে সারা রাত লাইট জ্বালিয়ে বসে থাকলাম। সকালে অফিসে যাওয়ার পথে বাড়িওয়ালাকে চাবি দিয়ে বললাম আমার বউ এলে যেন তাকে চাবি দিয়ে দেওয়া হয়। বেলা 11টার দিকে আমার বউ আমাকে ফোন করলো। আমাকে বলে আমরা চলে এসেছি, বাসাটা খুব সুন্দর নিয়েছো, আমার পছন্দ হয়েছে। এরপর আমি তাকে প্রশ্ন করলাম বাসা চিনতে সমস্যা হয়নি তো? সে বলল রাস্তা খুব সোজা আর আমি অল্প সময়ে চলে এসেছি। বাসায় তো কিছুই নেই, আমরা খাবো কি? এরকম কথাবার্তা শেষে আমি তাকে বললাম আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। আমি বাসায় এসেই দেখি আমার বাসার গেটে তালা। ভাবলাম মনে হয় ছেলেটার খিদে পেয়েছিল, তাই ওকে নিয়ে হয়তো বা বাইরে কোথাও গেছে খাওয়ানোর জন্য। বাড়িওয়ালার কাছে গেলাম, তাকে গিয়ে জিজ্ঞাসা করলাম আমার ওয়াইফ কি চাবি নিয়ে গেছে? উনি আমাকে উত্তর দেন যে উত্তরটি শোনার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। তিনি আমাকে বলেন কই, চাবি নিতে তো কেউ আসেনি। আমি কেমন যেন অবশ হয়ে গেলাম। এসব কি হচ্ছে আমার সাথে? পকেট থেকে সঙ্গে সঙ্গে ফোনটা বের করে বউকে ফোন দিলাম। বললাম হ্যালো, তুমি কোথায়? ওপাশ থেকে উত্তর এলো আমি তো এখনো ময়মনসিং, সকালে বাসের টিকিট পাইনি, মোবাইলেও টাকা নেই, এজন্য তোমাকে জানাতে পারিনি। এখন আমি বাস স্ট্যান্ড যাচ্ছি, দুপুরের বাসে আসব। আমি তারপর বললাম আচ্ছা ঢাকায় পৌঁছে ফোন দিও। ঠাস করে ফোনটা রেখে দিয়ে সবকিছু কেমন যেন আমার কাছে আবোল তাবোল লাগছিল। বাড়িওয়ালা আমাকে জিজ্ঞাসা করলো আমাকে এমন লাগছে কেন? কিছু হয়নি বলে মাতালের মতো টলতে টলতে অফিসে চলে গেলাম। আবারও কাজে মন দিতে পারছিলাম না, গা গোলাচ্ছিল বারবার, একটু জ্বর জ্বর লাগছিল। বউকে নিয়ে যখন বাসায় ফিরলাম তখন অলরেডি সন্ধ্যা পেরিয়ে গেছে। বউ হাত মুখ ধুয়ে রান্নায় ব্যস্ত হয়ে পড়ল। আমি আমার ছেলেটার সাথে খেলায় মেতে উঠলাম। রান্না হতে খুব বেশি সময় লাগলো না। আমার স্ত্রী বেশ ভালো রান্না জানে। তাড়াতাড়ি খাওয়া শেষ করে শুয়ে পড়লাম। ওরা বেশ টায়ার্ড ছিল, আমার উপর দিয়েও কম ধকল যায়নি আজকে। শুতেই সাথে সাথে ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছি জানি না, হঠাৎ ভীষণ ঠান্ডা একটা হাত আমার গায়ের উপর পড়তে আমার ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি দুটো জল জল চোখ আমার দিকে তাকিয়ে হাসছে, ও নিঃশ্বাস যেন আমার গায়ের উপর পড়ছিল। চিৎকার করে আমি লাইট জ্বালালাম সঙ্গে সঙ্গে রুমের। বিছানা একদম ফাঁকা, কোথাও কেউ নেই। Bella with Ratul. আসলেই আজকের ঘটনাগুলো এমন কিছু প্রশ্ন রেখে যাচ্ছে বা অমীমাংসিত কিছু বিষয়ে আমাদের সামনে এনে দিচ্ছে। আসলে আমি বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। প্রথম ঘটনাটি যেমন ছিল, কোনো একটি পুকুরে একজন ভালো দক্ষ সাঁতারু উনি অদ্ভুতভাবে ডুবে নিখোঁজ হয়ে যান, এবং এরপরেই যে দ্বিতীয় মেইলটি ছিল আমার কাছে, এখনই আপনাদেরকে পড়ে শোনালাম। একজন ব্যক্তি চাকরি সূত্রে নতুন কোনো এক জায়গায় অবস্থান করেন এবং সেখানে বাসা ভাড়া নেন। সব কিছু ঠিকঠাক ছিল এবং সে বাসাতে পৌঁছার পর উনি ছাড়াও উনি সম্পূর্ণ বাসায় একা ছিলেন এবং সে সময় উনি অনুভব করেন উনি ছাড়াও আর কেউ একজন আছেন। এবং এমন একটি ঘটনা ঘটে যে তিনি যখন ওনার ফোনটি দিয়ে বাসায় জানাবেন যে উনি ভালোভাবে পৌঁছেছেন, পকেটে ফোন খোঁজার জন্য হাত দেন, দেখেন সেই ফোনটি কোথাও ছিল না। উনি ভেবেছেন ফোনটি হারিয়ে গেছে এবং এই জন্য উনি কয়েকবার ট্রাই করলেন অন্য একজনের দোকানদারের ফোন থেকে, এবং সে সময় উনি খেয়াল করলেন ওপাশ থেকে একজন রিসিভ করলো, একজন নারী কণ্ঠ। তো এরপর উনি ভাবলেন যে ফোনটা হারিয়ে গেছে। তারপর যখন বাসায় ফিরলেন এবং বাসায় ফেরার পর তিনি দেখতে পেলেন ওনার ফোনটি ওনার ঘরেই আছে। তো এটি ছিল একটি ঘটনা যে তাহলে ফোনটি কে রিসিভ করলো। উনি পুরো বাসা খুঁজে দেখেছেন, কেউ ছিল না। এরপর দিন যখন ওনার ওয়াইফ আসেন এবং ওয়াইফ আসার পর সেদিন অবশ্য উনি দুবার ধাক্কা খেয়েছেন। যখন উনি সকাল 11টায় বা এরকম টাইমে অফিস রেখে উনি যখন এসেছিলেন, ওনার ওয়াইফ এসেছে বাসায়, তো উনি বাসায় এসে দেখেন কেউ চাবি নিতে আসেনি।
আবার উনি অফিসে যান এবং অফিস থেকে যখন উনি আবার বাসায় আসেন সন্ধ্যায়, তখন স্পষ্ট ওনার ওয়াইফ এসেছিল এবং ওনার সন্তানকে নিয়ে উনি খেলাধুলা করছিলেন। তো এরপর রাত্রেবেলা যখন উনি ঘুমিয়ে পড়েন, ঘুম থেকে জাগনা পেয়ে যান কোনো একটি ঠান্ডা শীতল হাতের স্পর্শে, এবং সে সময় উনি যখন রুমের লাইট জ্বালান, ওনার আশেপাশে কেউ ছিল না। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছিলেন খন্দকার মেহেদী হাসান মানু, রাজারবাগ পুলিশ লাইন থেকে। ওনার বাসা গাইবান্ধায়, উনি এমনটি জানিয়েছেন। তো এই ঘটনাটি আপনাদের কাছে কার কাছে কেমন লেগেছে আমাদেরকে জানাতে পারেন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছেন এবং অনেকগুলো মানুষ আমাদেরকে দেখছিলেন। আপনাদের যদি ভালো লেগে থাকে, এই ধরনের ঘটনা যদি আপনারা সবসময় শুনতে চান, আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনারা ইউটিউবে গিয়ে লিখতে পারেন ভূতবেলা অথবা আরজে রাতুল ভূতবেলা লিখে সার্চ করলে পেয়ে যাবেন। সেখানে এই ইমেইলগুলো ছোট ছোট আকারে আপলোড করা রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো এই মুহূর্তে আমি আর আসলে কথা বলতে চাই না, এবারে সরাসরি চলে যেতে চাই শাহাদুলের কাছে। তো শাহাদুল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি এবং ভালো আছি জন্যই আমি বারবার ভূতবেলায় ফিরে আসি। অবশ্যই। তো শাহাদুল, আজকের ঘটনাগুলো কেমন লাগছে? এবং আজকে আমাদের অতিথির ঘটনাগুলো কিন্তু বেশ চমৎকার ছিল। অতিথির ঘটনাগুলো অনেক সুন্দর ছিল, মাছ ধরার ঘটনাটি অনেক সুন্দর ছিল। আর ইমেল যে দুটো ছিল, ইমেল দুটো অনেক সুন্দর ছিল। আর হচ্ছে মানে আজকে সব থেকে ভালো লাগার কারণটা হচ্ছে কি, আজকে ম্যাক্সিমাম মানুষগুলো হচ্ছে বাইরে থেকে দেখছে আমাদেরকে বা শুনছে। এটা একটা ভালো লাগার কারণ। আমরা জানি সাধারণত আমাদেরকে দেশের বাইরে থেকে হাতে গোনা 6 থেকে 7 জন শোনে। তাদের মধ্যে হচ্ছে বরকত ভাই আছে, সবার উপরে থাকবে প্রথমে। তবে বরকত ভাইকে এখন পর্যন্ত পাইনি। পাইনি, আশা করি সামনে পাবো হয়তো। যাই হোক, মূল ঘটনায় আসি এখন। ঘটনাটি হচ্ছে ঘাগট লেক দেখা আছে, তো গাইবান্ধার মানুষ যারা আমরা আছি অবশ্যই ঘাগট লেক দেখা আছে। তো ঘাগট লেকের পাশে ওখানে একটা লেক তৈরি হয়েছে, নতুন করে হয়েছিল, সেটা হচ্ছে কুটিপাড়া শাইন লেক পার্ক। সম্ভবত ভাইয়া নামটি শুনছিলা বা কখনো গেছিলা কিনা জানি না, আমি না, ওইদিকে যাওয়া হয়নি আমার। তা ওখানে একটা ব্রিজ, ছোট একটা সুইট গেট আছে, একটা ছোট একটা সুইট গেট। হ্যাঁ, তা ওই গেটে যখন পানি আসে গেটটা ছেড়ে দেওয়া হয়। তখন যখন পানি প্রায় মানে মাঝামাঝি পানি আছে, কমতে শুরু করছে, তখন কিছু ছেলে পেলে ওখানে গোসল করতে নামছে। তা যাই হোক, ব্রিজ থেকে লাফ দেয়। ভলকনের যখন জোয়ারটা ওঠে ভেতর থেকে, তখন ওরা লাফ দেয় ওই পুল থেকে। এই লাফ দেওয়ার সময় ওখানকার একটা ছেলে যে ছিল, তো এই ছেলেটা লাফ দেওয়ার পর আর ওঠেনি আর কি। তো ওখানে ঘটনাটাই নতুনে না, এর আগেও অনেক ঘটনা এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু এর যে সমাপ্তিটা কিসের এখানেও এখন পর্যন্ত মানুষ খুঁজে পায়নি যে আসল রহস্যটা কি, কোথায় আছে। এখানে অনেক মানে কবিরাজ বা যেটাই বলি আমরা কি, দেখাশোনা বা পাতা ভরণ দেওয়া অনেক কিছু করছে, কিন্তু এর যে রহস্যটা কি সেটা এখন পর্যন্ত খুঁজে পায়নি। তা ওই ছেলেটি 4 জন মিলে হাত ধরে ব্রিজের উপর উঠে 4 জন মিলে হাত ধরে লাফ দিছে। তা লাফ দেওয়ার পর 4 জনের মধ্যে 3 জন ভেসে উঠেছে, 1 জন উঠতে পারেনি। তো পাকের ভিতর পড়ে যাওয়াতে ওকে তোলে নিয়ে গেছে। তোলে নিয়ে যাওয়ার পর ওখানে ওকে নিয়ে যে ও লাফ দিছিল হচ্ছে 12টার সময়। তো 12টার সময় লাফ দেওয়ার পর যে অনেকক্ষণ হয়ে গেল, ও উঠতেছে না। আর বন্ধু বান্ধবরা হয়তো ভাবতেছে যে লাফ দেওয়ার পর হয়তো গা ছেড়ে দিছে, হয়তো স্রোতে ওপাশে যা উঠবে আর কি সাইডে। তো অনেকক্ষণ হয়ে যাওয়া হচ্ছে, বন্ধু বান্ধবের ভিতরে একটু ভয় লাগা শুরু হয়ে গেছে, যেহেতু ও নতুন আসছে ঢাকা থেকে। তা একটা ভয় লাগা কাজ আছে যে আমাদের সাথে আসে আর মা বাবা আমাদের সাথে আসতে দিছে, তো এই ক্ষেত্রে ওদের একটা ভয় লাগা গেছে। তা ওরা আবার উপর থেকে এসে মানে নদী থেকে উঠে উপর থেকে লাফ দিল ব্রিজ থেকে, ডুব দিয়ে খোঁজার চেষ্টা করলো। ওখানে তো বেশিক্ষণ থাকতে পারবে না, ওই স্রোতের ভিতর বা পাখের ভিতর সে বেশিক্ষণ থাকতে পারবে না, ওখানে যে প্রচুর পরিমাণ স্রোত থাকে। তা একটা সময় তারা চিল্লি কান্নাকাটি শুরু হয়ে গেছে। আশেপাশের মানুষ যারা আছে তারা এসে জিজ্ঞেস করতেছে, কি হয়েছে বাবা, তোমরা কান্নাকাটি করতেছো কেন? তো ওরা সবকিছু খুলে বললো যে আন্টি এই ব্যাপার, আমরা 4 জন মিলে লাফ দিছি হাত ধরে। তো পরে আমরা 3 জন ভেসে উঠেছি, আমাদের যে বন্ধু ছিল ও আর ভেসে উঠতে পারেনি। তা আমরা মনে করছি ও হয়তো আমাদের সাথে
অভিনয় করতেছে বা ফান করতেছে, আমরা মনে করছি ওই যে ডুব দিয়ে উপাসে উঠবে আর কি। তো অনেকক্ষণ হয়ে গেল, 2 ঘন্টার মতন হয়ে গেল, কোনো খোঁজ নেই। পরে আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম, কোনো লাভ খুঁজে পেলাম না। তো একবার সে এলাকার মানুষ যারা মানে সাঁতারে একটু দক্ষ থাকে, তা ওখানে একটা ব্যক্তি আছে, ওনার নাম হচ্ছে সাজু। তো উনি সবসময় ওখানে মাছ মারে, বসে দিয়ে মাছ মারে বা ঝাড় জাল আমরাকে যেটাকে বলি, ওরা দিয়ে মাছ মারে আর কি। আচ্ছা। তা উনি এবার ওখানে নামার পর উনি খোঁজাখুঁজি করলো, কোনো লাভ হলো না। পরে ফায়ার সার্ভিসকে ডাকলো, ফায়ার সার্ভিস এসে মানে ভাই একটা জিনিস কি, মানুষের জীবনটাকে তারা খুবই নগণ্য মনে করে তারা একটা গেট বন্ধ করার জন্য এসপি ডিসি জজের পারমিশন চাচ্ছিল। আচ্ছা। তো এলাকার মানুষ তাদেরকে মানে এক পর্যায়ে হাতাহাতি পর্যায়ে গেছিল, ফায়ার সার্ভিসের যারা লোক ছিল বা ডুবারু আসার পর্যায়ে ডুবারু সবার শেষে আসছে। আচ্ছা। তো ফায়ার সার্ভিসের লোকদের সাথে অনেক তর্কাতর্কি করার পর তো গেট বন্ধ করলো। গেট বন্ধ করার পর ডুবারু আসলো, ডুবারু এসে নামলো, 2 জন আসছিল। তা 2 জন নামার পর একজন ওখানে মানে সেন্সলেস হয়ে গেছে, অনেক স্রোতের কারণে গা হাঁপসে সেন্সলেস হয়ে গেছে। পরে সেই লাশ 12টার যে সময়ে লাভ দিচ্ছে, সে লাশ বিকাল 5টায় পেয়েছে। আচ্ছা আচ্ছা। সে বিকাল 5টায় পাওয়ার পর তা আবার কোনো ডুবারু পায়নি, কিন্তু ডুবারুরা শেষমেশ চলেই গেছে, চলে গেছে ওখান থেকে, স্পট থেকে। এলাকাবাসী ওই ছেলের যে গ্রাম ছিল, ওনার এক পাড়া প্রতিবেশী কাকা হয়, ওই হিন্দু লোকটি পেয়েছে আর কি। উনি খুঁজতে খুঁজতে ব্রিজ থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার ফাঁকে যে লাস্টে ছেলেটাকে পেয়েছে। আচ্ছা আচ্ছা। তো উনি তোলার পর উনি ওনার সামনে হঠাৎ করে খুঁজতে গিয়ে হঠাৎ করে ওনার সামনে বেজে উঠেছে পায়ের সাথে। আচ্ছা আচ্ছা। উনি অবাক হয়ে গেল যে এটা কি বাজলো আমার সাথে, পায়ের সাথে, মানে ওনার পায়ের সঙ্গে লেগেছিল। পায়ের সাথে লেগেছিল। ওকে। তো উনি যখন হাত দিয়ে দেখতেছিল যে এটা কি, এটা তো উনি অনুভব করতে পারছিলেন যে একটা মানুষের মতন ওখানে। জি। তো উনি ঢুক দিয়ে দেখে যে বাচ্চাটা একদম বসে আছে। ওকে। তারপর শুধু সাধারণভাবে না, মানে জিবাটা একদম বের করে জিবাতে কামড় দিয়ে বাচ্চাটা দাঁড়িয়ে ছিল, বসেছিল। আচ্ছা আচ্ছা। তো উনি ভয়ে একবার চিৎকার করে উঠছে, মুখ দিয়ে ভেসে ওঠার পর চিৎকার করছে, উনি বলতেছে এখানে আছে। তা উনি ওনার কথা শুনে 10-12 জন যে ওখানকার ছেলে পেলে ছিল সবাই লাফ দিচ্ছে। তো ওনার চিৎকার শুনে লাফ দেওয়ার পর উনি আবার ডুব দিয়ে ছেলেটাকে তুলছে। আচ্ছা। তুলে নিয়ে উপরে তুলছে, তোলার পর পুলিশরা ছিল। আসলে পুলিশদেরকে তখন ওরা কোনো পুলিশ কাছে আসতে দেয়নি, কারণ পুলিশরা থাকার সত্ত্বেও ডুবারুরা চলে গেল, ফায়ার সার্ভিসরা কোনো কিছু করলো না। এটা মানুষের, গ্রামবাসীর একটা আক্ষেপ ছিল, রাগ ছিল, ওই জন্য পুলিশদেরকে আবার ওরা তাড়া করে পাঠিয়ে দিয়েছে। তো উনি নিয়ে গেল ছেলেটাকে ওনাদের বাসায়। ওখানে ওইটার জন্য আমি কিন্তু হচ্ছে আমাদের যে নিউজ প্রডিউসার আছে ফরাদ ভাই, ওনাকে আমি ফোন দিছিলাম, এমনকি তোমাকেও আমি ফোন দিছিলাম, মনে আছে কিনা ঘটনাটা? মনে আছে। হ্যাঁ, ওই ঘটনাটাই আমি তোমাকে ফোন দিছিলাম। তা ফরাদ ভাই আমাকে বললো যে সাদুল, তুমি বাচ্চাটির ছবি সহকারে ফোন, নাম, ঠিকানা, মা বাবার নাম শুনে বিস্তারিত। তা আমি ওই কথা শুনে, তা আমার তো যাই হোক অ্যান্ড্রয়েড ফোন ছিল না, তা আমার যে বড় ভাই আছে যার সাথে সবসময় থাকি আর কি অবসর সময়টুকু, তো ওনাকে বললাম ভাইয়া চলো আমরা যাই দেখে আসি। তা আমি ওনার কাছে গেলাম, লাশটা শুয়ে রাখছে, খাটে শুয়ালো। তা আমি লাস্টটা 2-3টা ছবি নিলাম, ছেলেটার নাম, ঠিকানা, ফোন নাম্বার, মা বাবার নাম, সবকিছু ডিটেলস নিয়ে, এলাকার নাম নিয়ে ভাইয়ার মেসেঞ্জারে পাঠিয়ে দিলাম আর কি। তো যাই হোক ওই নিউজটা গাইবান্ধার যতগুলো টিভি চ্যানেল আছে সবার আগে আমাদের সারাবেলাতেই নিউজটা কভার হয়েছে। হ্যাঁ, তারপর ওনাকে যখন ছেলেটির জিবা ভেতরে ঢোকানোর অনেক চেষ্টা করছিল, ডাক্তার আসছে, অনেক চেষ্টা করার পরও তারপরও জিবাটা ঢোকাতে পারেনি। পরে একটা সময় যখন কবিরাজ বা বড় বড় হুজুর আলামে দিয়ে নিয়ে আসার পর বাচ্চাটার জিবাটা ভেতরে ঢোকাচ্ছে। আচ্ছা আচ্ছা। চোখগুলো একটা যেন চোখ দিয়ে রক্ত বের হচ্ছিল, এরকম একটা অবস্থা ছিল বাচ্চাটার। পরে যাই হোক বাচ্চাটার জন্য পরে খুব দেরি করেনি ভাইয়া, জানাজা গোসল করে জানাজা করে দাফন কাজ সম্পূর্ণ করলো। পরে আমার এখানে একটা খটকা থেকে যাচ্ছিল,
যে বাচ্চাটা লাফ দিল সেই 12টার সময়, লাশটা পাওয়া গেল সেই 5টার ওই সময়, তাও আবার ব্রিজ থেকে 1 কিলোমিটার ফাঁকে। এটা কিভাবে সম্ভব? যদি তার মৃত্যু হয়ে থাকে বা সে আঘাত পেয়েও থাকে, ওখানে যে ব্লকগুলো আছে বা ওই যে জায়গাটা আছে ওখানে আটকে যাওয়ার কথা, সে তো 1 কিলোমিটার ফাঁকে যাওয়ার কথা আসলে। হ্যাঁ, তা আমি ওখান থেকে বের হয়ে এসে ভাইয়াকে যখন অল ডিটেলস দিলাম, তারপরে এলাকাবাসী যারা ছিলাম তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম। আমার পাশের এলাকায় কুটিপাড়ার নাম শুনছিলেন না ভাইয়া? জি, কুটিপাড়ার নাম শুনছি। ওখানেই ঘটনাটা ছিল। ওকে, ছেলেটার বাসা ছিল গোদারহাট, কিন্তু ঘটনাটা হচ্ছে কুটিপাড়ায়। তা আমি যখন এলাকাবাসীর কাছে জিজ্ঞাসা করলাম যে ভাইয়া বা আঙ্কেল এই সমস্যাগুলো কেন হচ্ছে এদের, আমাকে বললো যে বাবা আমরা অনেক চেষ্টা করছি জানার, কিন্তু এর যে আসল রহস্যটা কি এটা আমরা নিজেও জানি না, যে রহস্যটা কি, কেন মানুষ লাভ দিলে এখানে নিখোঁজ হয়ে যাচ্ছে বা মারা যাচ্ছে। সত্য কথা ভাই, আমার যে বন্ধু বান্ধব যারা ছিল সবাই ওখানে লাভ দেয়, আমার মানে সাহস কুলায় না ওখান থেকে লাভ দেওয়ার। কারণ বাইসে ওই ঘটনাটা যদি আমার সাথে ঘটে, ঘটতে পারে, আমি ওই চিন্তা করে লাভ দেই না। অথচ আমার বন্ধু বান্ধবগুলো আমাকে বলে তুই তো ভীতু। আমি বললাম ভাই আমি ভীতু ঠিক আছে, আমি তোদের সাথে গোসল করতে আসছি, এটাই সব থেকে বড় কথা। আমি ওখানে লাভ দেওয়ার মতন আমার শক্তি ওখান থেকে নেই ভাই। ওই কথা বলে আমি যখন ওখান থেকে চলে আসলাম, পরে ওনাদের সাথে কথাবার্তা বল, পরে একদিন ওখানে হালিম নামে এক কবিরাজ আছে, ওই কবিরাজ, তারপর ভাইয়াকে সাধুর কথা বলছিলাম না, আমাদের ওখানে সবসময় সাধুর কথা বলছিলাম, ওই সাধু, তারপর একজন মহিলা কিন্তু ওই কুটিপাড়ার ভিতর মানে খুব জানলে একজন কবিরাজ আছে, একজন মহিলা কবিরাজ। হ্যাঁ, বলেছিল কোন একটা ঘটনার, তার একটা ঘটনা বলেছিল। ওনার নাম হচ্ছে মানুষ জটালি বলে সবাই পরিচিত ওনাকে, জটালি নামে। ওনার চুলগুলোতে হচ্ছে জট বেঁধে গেছে একদম, ওই জন্য সবাই ওনাকে জটালি নামে সবাই পরিচিত হিসেবে সবাই চেনে। তো তিনজন মিলে এক সময় এখানে ওরা একটা ভরণ দিল, 3 জন মিলে একটা পাতার উপর ভরণ দিল, 3 জন মিলে ওই রহস্যটাকে জানার জন্য। আচ্ছা, 3 জন মিলে এই রহস্যটা ভরণ দেওয়ার পরও তারপরে ওনারা জানতে পারেনি যে রহস্যটা কি। তা আনুমানিক ওনারা বললো যে এখানে এই পানির নিচে বা এই ব্রিজে কোনো না কোনো একটা রহস্য আছে, বা কোনো একটা অভয় বা দেবী বা যেটাকে বলি দেবী, ওনাদের ভাষায় যেটাকে আর বলে, অবশ্যই কোনো না কোনো কিছু আছে ওখানে। আচ্ছা, তা আমি যখন সাধুর সাথে, যেহেতু আমার একটা আন্ডারস্ট্যান্ডিং সম্পর্ক ভালো ছিল, আমাদের আত্মীয়তার একটা সম্পর্ক ছিল, আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আসলে ঘটনাটা কি এই পর্যায়ে এটা এখানে আছে, আপনার কি মনে হয়? উনি আমাকে বললো যে বাবা আমরা তো 3 জন মিলে এখানে একটা ভরণ দিলাম, তারপরও আমরা রহস্যটা কি সেটা আমরা খুঁজে পাইলাম না। এখন আমরা আনুমানিক একটা বললাম, এখন সেটা সত্যি কিনা মিথ্যা সেটা আমরা জানি না। কারণ সব পরে ভরণ দেওয়ার পর সবথেকে মজার একটা বিষয় হচ্ছে যে 3 জন ভরণ দিয়েছে, আচ্ছা, একই রাতে সেম স্বপ্ন ওরা দেখেছে, মানে একই স্বপ্ন 3 জন ব্যক্তি সেম টাইমে দেখেছে। হ্যাঁ, সেম টাইমে একই রাতে এক সময়ে। তো দেখার পর ঘটনাটি যেটা ঘটেছে ওনাদের সাথে ঘটনা যেটা ঘটেছে যে ওরা যে ভরণ দিয়েছে যে পাতার উপর, সে পাতাটি মারা গিয়েছে, ওনারা দেখতে পাচ্ছে। সে পাতাটাকে ওরা নিয়ে যাচ্ছে, কোনো এক দেবী বা অভয় এক নিয়ে যাচ্ছে। সে বিশেষজ্ঞ কাহিনী হচ্ছে সেই ব্রিজের নিচে যে সুইট গেটটা আছে, সুইট গেট আছে, ওখানে নিয়ে যাচ্ছে, ওই পানি নিচে নিয়ে যাচ্ছে। নিয়ে যেয়ে দেখতে পাচ্ছি যে হাড় যে রক্ত আছে বা আমার রক্ত চুষে খাচ্ছে ঘাড়ে কামড় দিয়ে, এটা দেখতে পাচ্ছে। তারপরে যে কয়েকজন কবিরাজ 3 জন, ওরা দেখতে পাচ্ছে ওদের সাথেও মানে একটা হুড়াহুড়ি হাঙ্গামা হচ্ছে। আচ্ছা, ওনাদেরকে ভয় দেখানো হচ্ছে যে তোরা যদি কখনো এইভাবে আর কখনো ভরণ দিয়ে জানার চেষ্টা করিস ওখানে কি আছে, এর পরিণাম কিন্তু খারাপ হবে তোদের। এরপর এনারা আর কখনো ওই বিষয়টা নিয়ে কখনো ওখানে মানে ভরণ দেওয়া বা কোনো কিছু করার চেষ্টাও করেনি। একটা ভয় তো থেকে যায়, আমার ক্ষতি হচ্ছে বা আমার ফ্যামিলির ক্ষতি হতে পারে, এইটার জন্য ওনারা নেক্সট আর কখনো এটা ভরণ দেয়নি। এবং ওই পাতাটাকে ওনারা এমন ভাবে বলছে যে আপনাকে আমরা এই ভরণ দেওয়ার থেকে আর কোনোদিন এই ব্রিজের ভরণ দেওয়ার জন্য কোনোদিন ডাকবো না, আপনি সাবধানে থাকবেন,
এই যে ঘটনাটি এখন পর্যন্ত হয়ে গেছে, রহ হয়ে আসতেছে। কিছুদিন আগে ওখানে একটা ছেলে, মানে পানি শুকানোর আগে একটা ছেলে ওখানে তলিয়ে গিয়েছিল। আচ্ছা, যাই হোক, ওখানে যে সাধু নামের কথাটা, লোকটির কথা বললাম, ওই ব্যক্তিটার কারণে হয়তো বাচ্চাটি, ছেলেটি বেঁচে গেছে আজকে। আচ্ছা আচ্ছা, এই ছিল ঘটনা। সো শাহাদুল, আসলে আমি কিছু ইনস্ট্যান্টলি তোমাকে মন্তব্য করতে চাই যে এই ঘটনাটি আমার কাছে চমৎকার লেগেছে। মানে মানুষের কাছে, মানে আমাদের লিসেনারদের থেকে মন্তব্য পাওয়ার আগে আমি বললাম থ্যাংক ইউ সো মাচ। তো এই মুহূর্তে আমি আসলে দেখতে চাই কে কে আছেন আমাদের সাথে, আপনাদের কাছে কেমন লাগলো। তো এই পর্যায়ে আমি আসলে আর কথাবার্তা চাই না, যেহেতু সময় খুব কম আছে আমাদের হাতে। আসলে আমরা চলে যেতে চাই, আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম অতিথি ছিলেন, আমরা তার কাছে চলে যাব। জি, আসসালামু আলাইকুম, আমরা আবারও আপনার কাছে ফিরলাম। জি, সালাম। জি, আচ্ছা, আমরা আপনার কাছে আজকের আয়োজন কেমন লাগছে? না, আজকের আয়োজন তো আসলেই ভালো হচ্ছে, ভালো লাগছে। আচ্ছা, মানে ভূতপালা তো সবসময় শোনা হয়, মানে মাঝে মধ্যে বাইরে থাকলে? ভূতপালা আমি শুনি। শোনেন? আচ্ছা, ভূতপালা আমি রেডিও সারাবেলা শুনি। জি জি, আমি পুরো অনুষ্ঠানটাই শুনি। এই ভূতের গল্প আপনার, জি, আমি পুরোটাই শুনি। আচ্ছা আচ্ছা, আমি সময় পেলে পুরোটাই শুনি আর কি, চেষ্টা করি আর কি। ভালো লাগে, আপনার কণ্ঠটা ভালো লাগে, আপনার অনুষ্ঠানও ভালো লাগে, আপনার মিউজিকগুলো আর কি যাই হোক ভালো লাগে। জি, আর যেসব লোকজন আপনার বাইরে থেকে কমেন্ট করে, ভালো লাগে বলে হয়তো তারা ভালো কথাই বলে বা ভালো লেখে, জি, এগুলো ভালো লাগে শুনে আর কি। আচ্ছা, তো আর একটা আমি ছোট্ট একটা ঘটনা আর কি বলবো। জি, তো গল্প হলো যে আমার এই পাঁচটা বন্ধু মিলে জি একসাথে ঘোরাফেরা করি, থাকি। এটা ছোটবেলার ঘটনা আর কি। তো এই একটা ঘটনাটা হলো কথায় আর কি, আমরা পাঁচজন মিলে এই ঘটনাটা আর কি মানে শিওর। তো একটা নতুন একটা মানে গোরস্থানে একটা নতুন মৃত্যু ব্যক্তিকে কবর দেওয়া হয়েছে আর কি, গোরস্থানে রাখা হয়েছে, মাটি দিয়ে রাখা হয়েছে। তো পাঁচটা বন্ধু আছি একসাথে। তো বলছে যে আজকে তো এই লাশটাকে মাটি দেওয়া হলো, তো আজকে কি এই লাশের কাছে রাত্রে কেউ যাইতে পারবি? তো একজন বলছে হ্যাঁ আমি যেতে পারবো, এই কবরস্থানে আমি যেতে পারবো। তো যদি যাইতে পারিস তাহলে যা, এই একটা টাকা নিয়ে যা, যে ওই লাশের মাথার দিকে, অর্থাৎ যদি সিথান করে আর কি লাশটাকে মাটি দেওয়া হয়, ওই সিথানের দিকে আর কি রেখে আসবি। আচ্ছা, এই পাঁচজনের মধ্যে একজন বলছে আমি পারবো। তো যা, দেখি তোর কেমন সাহস আছে। আচ্ছা, একটা টাকা নিয়ে যা, ওখানে রেখে আসবি। পরে কিন্তু এটা আমরা যাচাই করে দেখবো যদি রাখছিস কিনা টাকা। তো ওরা প্রায় হাফ কিলো দূরে আছে, গোরস্থানের হাফ কিলো দূরে আছে, সবাই আছে ওখানে। তো একজন গেছে, একজন যে বেশ সুন্দর করে টাকাটা রেখে চলে এসছে। চলে আসার পর বলছে হ্যাঁ আমি টাকা রেখে আসলাম। তো রেখে আসছিস তো, গেছিলি তো, যেতে পারছিস তো? হ্যাঁ। ভয় করিস নি? বলে না ভয় করিনি। কোনো কিছু নাই? বলে না কোনো কিছু নাই। ওকে। তো আরেকজন বলছে যে আমিও পারবো। আচ্ছা, তো যা, তুই 1 টাকা রেখে যা। ওকে। 1 টাকা, একটা টাকা নিয়ে ওই গোরস্থানে দিকে যাওয়া শুরু করছে। তো যেতে যেতে গেছে গোরস্থানের কাছে, যা খুব ভয় করে কিন্তু গোরস্থানে রাতের বেলা, রাত 11টার পর, প্রায় 12টার দিকে ঘটনা। তা খুব ভয় করে যাই, যাই কিন্তু বসে টাকাটা রেখে আচ্ছা উঠে চলে আসছে। এই দুজন কিন্তু 2টা টাকা রেখে আসছে। ওকে। এখন এর দুজনে যখন টাকা রাখা হয়েছে, তখন এরা 3 জনের সাহস কিন্তু বেড়ে গেল। তোরা পারছিস তো আমরা পারবো না কেন? আমরা কেন পারবো না? তাই এই 3য় জন আর কি, ওই কিন্তু আবার 1 টাকা নিয়ে ওই কিন্তু যাচ্ছে। দাদা তুই পিছন দিকে তাকাবি না,
সামনের দিকে সবাই তাকা থাকবি, পিছন দিকে কিন্তু তাকাবি না। জি। কিন্তু গেছে যায়া, যেতে 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 গোরস্থানের কাছে যায়া এই বসছে। ওকে। বসে টাকাটা ওই দেখছে যে 2টা টাকা রাখা আছে, 2টা টাকা রাখা আছে, ওই কিন্তু টাকা একটা রাখছে, রাখা সুন্দর করে চলে আসছে। আচ্ছা। এখন আর 2জন বাকি আছে, 2জনের বেলায় আরেকজন বলছে যে তাহলে আমি যাব, এই 1 টাকা রেখে আসবো। তো এই বাস যাওয়া শুরু করছে টাকা একটা নিয়ে। যাইতে যাইতে যেতে যেতে গোরস্থানের কাছে যায়, ওই টাকা একটা রেখে দিচ্ছে, রেখে দেয়া ওই কিন্তু চলে আসছে। 4 জনের টাকা রাখা হয়েছে, আর একজন কিন্তু ভয় করছে। জি। আমি যাব, মানে দ্বিধা করছে ওনার। হ্যাঁ, ভয় করছে। আমি তো গোরস্থানে কোন রাতের বেলা যাইনি, হ্যাঁ, তো আমি যাব, এই তোরা কিন্তু আমাকে পিছন থেকে ভয় দেখাস না, আমি তো যাব। ওই কিন্তু 1 টাকা নিয়ে চলে যাচ্ছে, যাই আবাস ওই দেখি যে হ্যাঁ টাকা এরা কিন্তু রেখে গেছে, 4 টাকা রাখা আছে, ওই 1 টাকা রাখছে। ওকে। পাশের গোরস্থান থেকে একটা শব্দ আসছে যে খালি ওই নতুন নতুন মৃত্যু মানুষকে টাকা দিচ্ছ, আমাকে 1 টাকা দাও। আচ্ছা আচ্ছা, মানে পাশের কবর থেকে এইভাবে আসছে? পাশের কবর থেকে সাউন্ড আসছে। আচ্ছা। এই কিন্তু টাকা রাখেই ওঠার সময় এই শব্দটা শুনছে। শব্দ শোনার সাথে সাথে কিন্তু দাম করে পড়ে গেছে। ওকে। আশ্চর্য কথা, কি দেখলাম, এটা কি হলো? এরা তো পিছন থেকে এরা 4 জন দৌড়িয়ে গেছে, অথচ সেখানে তো আর কেউ ছিল না। না, আর কেউ নাই। জি জি, কেউ নাই। হ্যাঁ হ্যাঁ। কিন্তু এই শব্দ যখন শুনলো, তারপর তখন ওরা কিন্তু দৌড় দিয়ে আসছে। এই কি হলো রে, এই পড়ে গেল কেন? এসে দেখে অজ্ঞান। আচ্ছা। তো এই ওকে তোলা হলো। জি। তোলার পর বলছে যে এই তুই কি পড়লি কেন, তোর কি হয়েছে বলতো দেখি। তো ওই না, কথা বলতে পারে না, খুব ভয় করে। হ্যাঁ, খুব ভয় করে। করতে করতে বলছে তোর ভয় কিসের, আমরা তো আছি তোর সাথে, আমরা তোর পিছনে আছি, তোর কিসের ভয় লাগলো? তো বলছে জানা আমার কাছে টাকা চাইলো, আমি এখানে টাকা রাখার সাথে সাথেই টাকা রেখে উঠছি, এমন সময় পাশের কবর থেকে সাউন্ড আসছে যে ওই নতুন মারা গেছে, ওকে টাকা দিছিস, আমাকে 1 টাকা দে। আচ্ছা আচ্ছা। ব্যাপারটা তো মানে সাময়িকভাবে হাস্যকর মনে হলেও কিন্তু ব্যাপারটা কিন্তু প্রচন্ড ভয়ানক একটা। তো এই কণ্ঠটা কেমন লাগলো, যে কণ্ঠ তো কথা বললো সেই কণ্ঠটা কেমন লাগলো? তো বলছি যে কণ্ঠটা কিন্তু তোদের মতোই একজনের কণ্ঠ। তো কে তাহলে তোদের মতো বলে? তো তুই ভয় করছিস খুব, ওটা যে আমি ছিলাম রে পাগল, আমি কিন্তু তোর পিছে পিছে আসছিলাম। আচ্ছা আচ্ছা। তোর পিছে পিছে আসা আমি তোর মন বোঝার জন্য আমি কিন্তু ডাইন পাশের গোরস্থানের পাশ থেকে কথা বলছি। জি জি জি। আর তুই ভয় করে পড়ে গেছিস, অজ্ঞান হয়ে গেলি, তোর কেমন সাহস? আচ্ছা আচ্ছা। তুই কি ভাবলি? আমি ভাবছি যে আমার গোরস্থান থেকে টাকা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পাশের কবর থেকে। পাশের কবর থেকে টাকা যাচ্ছে। পাশের কবরের মরা মানুষ কথা বলতে পারে? তুই তো আসলে তো খুব তোকে আমি পরীক্ষা করার জন্য কিন্তু আমি কিন্তু এই কথাটা বলছিলাম। আচ্ছা আচ্ছা। পাঁচটার পিছনে পিছনে কিন্তু আসছিলাম, আসার পর আমি এখান থেকে বলছিলাম যে আমাকে 1 টাকা দে, আর তুই দাঁড়াতে পড়ে গেলি। তুই কি সাহস? গোরস্থানে কিছু থাকে? গোরস্থান তো কিছু থাকে না, গোরস্থান তো পবিত্র জায়গা। জি। তুই পবিত্র জায়গাতে এসে তুই ভয় করলি, তার মানে গোরস্থানে শয়তান পর্যন্ত আসে না। জি। আর এখানে তুই ভয় করলি। বলছে না, এরকম ঘটনা শুনছি অনেক, গোরস্থানে এই থাকে ওই থাকে, এই হয় ওই হয়, এরকম হয় ওরকম হয়। এগুলো শয়তান, এগুলো অনেক কিছু রূপ ধারণ করে। তাই ওটা আমি মনে করছিলাম যে ঘটনাটা এরকম মানে আর কি হতে পারে, যে আমি টাকা দিচ্ছি নতুন গোরস্থানে, নতুন কবরে, আর পাশের কবর থেকে সাউন্ড আসছে যে আমাকে 1 টাকা দিয়ে। এই হলো আর কি ঘটনা। আচ্ছা আচ্ছা। কিন্তু প্রকৃতভাবে মানে এটা ভৌতিক কিছু ছিল না। এটা ভৌতিক কিছু না, এটা হলো ওই বন্ধুদের মধ্যে আর কি ভয় দেখানো হয়েছিল আর কি। জি জি জি। বন্ধুদের মধ্যে ভয় দেখানো হয়েছিল। যাই হোক, এটা ভৌতিক কিছু ঘটনা না, কিন্তু এটা সাহস পরীক্ষা করার জন্য এই ঘটনাটা আর কি, এটা আর কি করা হয়েছিল।
আচ্ছা, ঠিক আছে, আমরা শুনলাম ঘটনাটি ভালো লেগেছে, কিন্তু যেহেতু সময় আমাদের কাছে আরো কিছুক্ষণ আছে, আমরা কি আর কোনো একটা ঘটনা শুনতে পারি, বা আপনার শোনা কোনো ঘটনা ছোটবেলায় শুনেছিলেন আপনার মানে আশেপাশে দাদা নানি বা এরকম কারো থেকে? আছে এরকম শোনা ঘটনা কিছু আছে। তো আর একটা ছোট্ট ঘটনা বলি আর কি। ঘটনা হলো, আমাদের গ্রামের এক মহিলা ওই পানি নিতে যায় সন্ধ্যার পর। তো একটু তখন মানে পানির সংকট ছিল আমাদের এলাকায়। তো দূরে আর কি ইন্দারার পানি, তো ইন্দারার পানি নিতে যায়া দূরে যাওয়া লাগে, যেহেতু বাড়ির আশেপাশে টিউবওয়েল নাই বা কল নাই। ওই ইন্দারার পানি নিতে যাই। তো ইন্দারার পানি নিতে যায়, ডেলি যায় ডেলি আসে, কোনো সমস্যা হয় না। কিন্তু সেদিনকার ঘটনাটা অন্যরকম। মানে ওই পানি নিতে যাচ্ছে কলসি কাকে নিয়ে পানি আনতে যাচ্ছে।